ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জেনেছি। ব্যাংক ব্যবস্থা হচ্ছে যে কোনো দেশের অর্থনীতির ভিত বা যে কোনো দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই ব্যাংক ব্যবস্থার ওপর। কখনো যদি দেখো যে ব্যাংক ব্যবস্থা কোলাপসড হয়েছে, তাহলে কিন্তু সেই দেশের অর্থনীতির ওপর তার প্রভাব পড়বে বা অর্থনীতিটাও ধসে যেতে পারে। এরকম একটা উদাহরণ যদি আমরা বলি, আমেরিকাতে লেমন ব্রাদার্স বলে একটা ছিল, সেইটা যখন ধস নামে তখন কিন্তু পুরো আমেরিকার অর্থনীতির ওপর তার প্রভাব পড়েছে। অর্থাৎ ব্যাংক ব্যবস্থা যে কোনো অর্থনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এর আগে বাণিজ্যিক ব্যাংক পড়েছি, তার কার্যাবলী জেনেছি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পড়েছি। কিন্তু এইবার যে ব্যাংকটার কথা জানব, যেটা শুধু তোমাদের না, যারা বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষাও দেয় তাদের ক্ষেত্রেও এই যে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সব ব্যাংকের যারা যে ব্যাংকার, তার গুরুত্ব কিন্তু অসীম। বিভিন্ন পরীক্ষায় কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন দেয়, তাই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংক কী এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। দুটো বিষয় তোমাদের সামনে আগে তুলে ধরি। ভারতবর্ষে যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তার নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আবার আমেরিকাতেও আছে, আমেরিকার রিজার্ভ ব্যাংকের নাম কি? এরকম কোশ্চেন দিতে পারে, ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক। তো এরকম প্রত্যেক দেশেই কিন্তু একটা না একটা রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, এবং প্রত্যেক দেশেরই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী মোটামুটি একই রকম। তাহলে ভারতবর্ষের যে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে এই ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক কত সালে তার কার্যাবলী শুরু করে। না, ফার্স্ট যেটা ভারতবর্ষের কার্যাবলী শুরু করে 1935 সালে। এটা একটা শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারে নেই তবুও জেনে রাখো 1935 সাল থেকে রিজার্ভ ব্যাংক তার কার্যাবলী শুরু করে। হ্যাঁ বলো, 1935 সালে, হ্যাঁ সেইখান থেকেই তার কার্যাবলী শুরু। তার আগে পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গুরুত্ব যে আছে অর্থনীতিতে সেটাই মানত না, বাট প্রকৃত রিজার্ভ ব্যাংকের গুরুত্ব আছে এবং কার্যাবলী শুরু হয় বলতে গেলে 1935 সাল থেকে। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে হচ্ছে যে রিজার্ভ ব্যাংক কি কাজ করে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আমরা রিজার্ভ ব্যাংকের কার্যাবলী আলোচনা করার আগেও রিজার্ভ ব্যাংক কটা পার্টে কাজ করে, কার জন্য কাজ করে, কিভাবে কাজ করে সে তো আসবই, কিন্তু তার কাজকে কটা ভাগে ভাগ করা হয় বা তার কাজ করার ধরনকে ক ভাগে ভাগ করা হয় সেটাকে আমরা আগে আলোচনা করব। তোমাদের হয়তো এত বড় করে নেই, কিন্তু এটা জেনে রাখা দরকার। কি কটা ভাগে কাজ করে? না, মূলত 4টে ভাগে কাজ করে। কি কি ভাগে কাজ করে? না, ইস্যু অফ ডিপার্টমেন্ট। ইস্যু অফ ডিপার্টমেন্ট, এই যে ইস্যু অফ ডিপার্টমেন্ট, এইটা কিন্তু অর্থনৈতিক দিক। অর্থনৈতিক মানে টাকা পয়সার যে লেনদেন হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংক কত টাকা জমা রাখবে, এই যে টোটাল আর্থিক কার্যাবলী সেইটা কার মধ্যে হয়? ইস্যু অফ ডিপার্টমেন্টের আন্ডারে। আরেকটা আছে ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা কিন্তু অর্থনৈতিক বা টাকা পয়সার লেনদেন নিয়ে কথা বলে না। কি নিয়ে কথা বলে? না, কিভাবে ব্যাংকিং ব্যবস্থা আরও ভালো করা যায়, কিভাবে নতুন ব্যাংক শাখা খোলার ক্ষেত্রে কি কি নিয়মকানুন হবে, কিভাবে দেশের অর্থ ব্যবস্থাটাকে পরিচালনা করলে আরও বেটার ইকোনমিতে পৌঁছবে, সেই সমস্ত কার্যাবলী কোথায় হয়? ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট কিভাবে হবে ব্যাংকিং ব্যবস্থার, সেইটার একটা শাখা আছে, বা যেখানে আর্থিক নয় অনার্থিক বিষয় নিয়ে কাজকর্ম হয় সেইটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আরেকটা শাখা আছে না, 1991 সালে আমাদের দেশে কি হয়েছিল? মুক্ত অর্থনীতি, এলপিজি মডেল বলিস, লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। সেই সময় কেন্দ্রীয় ব্যাংক তার আগে পর্যন্ত কি ছিল? সমস্ত কিছুতে পারমিশন নিতে হতো। তখন সে কি ছিল? না, যা বলবে তাই করতে হবে, এরকম একটা ব্যবস্থা। কিন্তু 1991 সালের পর কিছুটা কিন্তু তার কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা খর্ব করা হলো। কেন? না, কম্পিটিশানটা যাতে আরও বেশি আসে বা বিদেশি ব্যাংক যাতে শাখা খুলতে পারে, সেটা অনেক বড় ইতিহাস, সেটা পরে কোনো সময় আলোচনা করা যাবে। কিন্তু এই শাখা খোলার ক্ষেত্রে
কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুনকে কিছুটা শিথিল করা হলো। কি করা হলো না, এখন ব্যাংকে ফ্যাসিলিটেটর করে দেওয়া হলো, অর্থাৎ ফেসিলিটি দেবে। কোন ব্যাংক কিভাবে কাজ করবে তাদেরকে ফেসিলিটি দেওয়ার কাজ করবে। আগে কি ছিল না, নিয়ম প্রচলনের কাজ করতো বা নিয়ম চালু করার কাজ করতো। তাহলে সেই রকম একটা শাখা ডিপার্টমেন্ট অফ সুপারভিশন, অর্থাৎ পর্যবেক্ষণ করবে যে প্রত্যেক সপ্তাহে ব্যাংক তার হিসাব দিচ্ছে কিনা, নতুন কোন বিদেশি ব্যাংকটা ভারতবর্ষে শাখা খুলবে তার কিছুটা পারমিশনের ব্যাপার। এছাড়াও কেউ হয়তো কোনো ব্যাংকের সঙ্গে কোলাবোরেশন করবে, কেউ মার্চ হবে মানে সংযুক্তিকরণ করবে, সেই কাজগুলো করার জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হলো, ডিপার্টমেন্ট অফ সুপারভিশন। ঠিক আছে। আবার 2006 সালে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট বলে আরেকটা পার্ট চালু করা হলো, অর্থাৎ বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সমস্যা থাকে, অভিযোগ থাকে, অভাব থাকে, সেগুলো মেটানোর জন্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট বলে আরেকটা ডিপার্টমেন্ট খোলা হলো। অর্থাৎ এই 4টে শাখা কিন্তু টোটাল কেন্দ্রীয় ব্যাংকের যা কার্যাবলী সেটাকে পরিচালনা করতে সাহায্য করে। ক্লিয়ার? এইবার আমরা আসছি কি না, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মূলত কোন কোন কাজগুলো করে বা কোন কাজগুলো কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা হয়। আর আমরা আসছি কি না, কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে। এ তো গেল কেন্দ্রীয় ব্যাংক কোন ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ করে, কোন ডিপার্টমেন্ট আর্থিক কাজ করে, অনার্থিক কাজ করে, কে পরিচালনা করে, কে অভাব অভিযোগ নেয়, এরকম পুরো পার্ট। বাট এইবার আমরা আসবো আসলে কেন্দ্রীয় ব্যাংক যাকে বলছি সব ব্যাংকের ব্যাংকার, সে কি কি কাজ করে বা তার দ্বারা কি কি কাজ সম্পাদন হয়। ফার্স্ট যে কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে, আমি লিখছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ফার্স্ট যে কাজটা করে, খুব গুরুত্বপূর্ণ কাজ, নোট প্রচলনের একচেটিয়া অধিকার। কি বলছি? নোট প্রচলনের একচেটিয়া অধিকার। চলনের একচেটিয়া অধিকার, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। নোট প্রচলনের একচেটিয়া অধিকার কিন্তু কেবলমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছেই আছে, না কোনো সরকার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউ নোট প্রচলন করতে পারে। এবার একটা প্রশ্ন বলবে, স্যার 1 টাকা বা খুচরো পয়সা কোথায়, তো সেন্ট্রাল মানে কেন্দ্রীয় ব্যাংক সেটা প্রচলন করে না। হ্যাঁ, 1 টাকার যে নোট, সেই নোটটা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই কিন্তু প্রচলন করে বা কেন্দ্রীয় অর্থমন্ত্রক দায়িত্ব দেয় সেন্ট্রাল ব্যাংকে। তাহলে এই খুচরো পয়সা আর 1 টাকা 2 টাকার নোট বাদ দিয়ে বাকিটা কে সম্পাদন করে নোট প্রচলনের ক্ষমতা? কেন্দ্রীয় ব্যাংক। এবার কথা হচ্ছে, স্যার কেন্দ্রীয় ব্যাংক তো নোট প্রচলন করে, সে কি তার নিজের খুশি মতো যত খুশি নোট প্রচলন করতে পারে? না, এর একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি না, নিয়মটাকে আমি বলি ন্যূনতম জমার অনুপাত। কি? ন্যূনতম জমার অনুপাত। বিষয়টা কি না, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন মতো দেশের অর্থনীতির কথা ভেবে নোট ছাপাতে পারে, কিন্তু তাকে মনে রাখতে হয় বা একটা বিষয়ের কথা মনে রেখে তবে নোট ছাপায়। কীরকম না, 200 কোটি টাকার মাপের সোনা হতে পারে অথবা বিদেশি মুদ্রা হতে পারে, সেইটাকে জমা হিসাবে রেখে, মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা আছে, সেই জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপাতে পারে। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ন্যূনতম জমার অনুপাত। অর্থাৎ ন্যূনতম এটা তোমাকে রিজার্ভ হিসাবে রেখে তবেই তুমি নোট ছাপাতে পারবে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়। যেহেতু ভারতের কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা প্রচলন করে সেই টাকাটা সবাইয়ের কাছে যায়, সবাইয়ের হাত ধরে, তাই তার বিশ্বাসযোগ্যতাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ প্রত্যেকটা নোট, যদি 500 টাকার নোট বেরোয়, 500 টাকার নোটের আকার, আকৃতি এবং কালার, এই 3টে জিনিস যেন একই থাকে এবং সেই নোটটা যাতে কেউ নকল না করতে পারে তার দিকেও দেখার কার্যাবলী কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে এবং কেন্দ্রীয় ব্যাংক সদা জাগ্রত থাকে এই কাজটা করা। অর্থাৎ নোট প্রচলনের একচেটিয়া অধিকার কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান কাজ। কেন্দ্রীয় ব্যাংক যদিও নোট প্রচলন করতে পারে, কেন্দ্র সরকার কিন্তু নোট প্রচলন করতে পারে না। ক্লিয়ার? কেন্দ্র সরকারের আদেশ অনুসারে হয়তো করতে পারে, বাজেট ঘাটতি দেখা গেলে সেই সময় হয়তো নোট প্রচলন করে সেই সমস্যার সমাধান করতে পারে, বাট নোট প্রচলনের ক্ষমতা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের হাতেই কেবলমাত্র থাকে। ফার্স্ট। সেকেন্ড,
সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। কিভাবে কাজ করে সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসাবে? না, প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে, আমরা আগেই পড়েছি, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন মেনে চলতেই হয়। বাণিজ্যিক ব্যাংকের কাছে চলতি আমানত বা স্থায়ী আমানতে যে টাকাটা জমা পড়ে তার 3% থেকে 20% পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। কি বললাম? 3% থেকে 20% পর্যন্ত। এটা নির্ভর করে পরিস্থিতির ওপর। যখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পড়াবো তখন এটা আবার আসবে, যে কেন্দ্রীয় ব্যাংক কি করে না, নোট প্রচলন করছে, যদি দেখে যে দেশের আর্থিক অবস্থা খুব খারাপ, মুদ্রাস্ফীতি প্রচুর বেড়ে যাচ্ছে, তখন কি করে না, বেশি বেশি করে যা আমানত জমা পড়ছে তার বেশিরভাগ রেশিওটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়। তখন লোন দানের ক্ষমতা কমে যাবে, সেটা পরের চ্যাপ্টারে পড়াবো বা পরের যখন আলোচনা করব। কিন্তু এখানে জেনে রাখো, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের, স্থায়ী আমানত হতে পারে বা চলতি আমানত হতে পারে, তার একটা অংশ, সেটা কত, 3% থেকে 20%-এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তাহলে শুধুই কি জমা রাখে না, বিপদে পড়লে বা কোথাও থেকে আর লোন পাওয়ার ক্ষমতা না থাকলে তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকগুলোকে লোন দেয়। অর্থাৎ সর্বশেষ লোনদাতা হিসাবে কাজ করে কে না, কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সব ব্যাংক যখন আর কোথাও গিয়ে লোন পাবে না তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাকে লোন দেয়। এই জন্য একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ ঋণদাতা হিসাবে কাজ করে। বুঝতে পারলে? সর্বশেষ ঋণদাতা মানে কেউ যখন আর ঋণ দেওয়ার ক্ষমতা নেই তখন কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকগুলোকে ঋণ দেবে। এবার কিভাবে ঋণ দেয়? হুন্ডি বলে একটা সিস্টেম আছে। হুন্ডি তোমরা পড়েছো নিশ্চয়। এই হুন্ডি সিস্টেমের মাধ্যমে, হুন্ডি কি জানো? হুন্ডি হচ্ছে যে একটা জিনিস জমা রেখে তার বিনিময়ে ধরো টাকা রাখা, মানে একটা আইনি কাগজপত্র বলতে পারো, সহজ কথায় আইনি কাগজপত্র বলতে পারো। রিজার্ভ ব্যাংকের কাছে এই হুন্ডির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অথবা গ্রামীণ যে ব্যাংকগুলো রয়েছে বা এগ্রিকালচার যে ব্যাংকগুলো রয়েছে, সমবায় যে ব্যাংকগুলো রয়েছে, তারা এই হুন্ডির মাধ্যমে কিন্তু লোন নিতে পারে। কার কাছ থেকে? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। এছাড়াও প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যা যা রুলস রেগুলেশন আছে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, সে ঠিকভাবে মানছে কিনা, সেগুলোও লক্ষ্য নজর করার কাজ করে কে না, কেন্দ্রীয় ব্যাংক। এখানে একটা কথা বলার, ব্যাংক যদি ঠিকভাবে না করে তার কাছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আইনি চিঠি পাঠায়। এই কিছুদিন আগের এক ঘটনা বলছি, বন্ধন ব্যাংক যে আছে, বন্ধন ব্যাংকে কিন্তু একটা আইনি চিঠি কেন্দ্রীয় ব্যাংক পাঠিয়েছে। কেন না, তার নন অ্যাসেটের এটা এত বেড়ে যাচ্ছে বা আইনগতভাবে যে যে কাজগুলো করার কথা, যেভাবে লোন দেওয়ার কথা, যেভাবে লোন নেওয়ার কথা, সেইভাবে হচ্ছিল না, তাই চিঠি পাঠিয়েছে। অর্থাৎ যে নিয়ম মানবে না বাণিজ্যিক ব্যাংক হওয়ার পরেও তাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেই আইনে আনার জন্য বা মানানোর জন্য তাকে চিঠি দিতে পারে বা আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে পারে। ক্লিয়ার? তাহলে এটা কি বললাম, সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। ক্লিয়ার? এইবার 3 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। কি বলছি? সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। এখন সরকার বলতে আমরা কোন সরকারকে বুঝি? কেন্দ্র সরকার, রাজ্য সরকার। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এই দুজন সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। মানে কেন্দ্র সরকারের বিভিন্ন আয়ের উৎস আছে, ট্যাক্স কালেকশন করতে পারে, কোম্পানি থেকে কর নিতে পারে, জিএসটি বসিয়ে টাকা তুলতে পারে, তাহলে এগুলো সরকারের আয়ের উৎস। তাহলে এই যে সরকার আয় করছে, সরকার কি তার নিজের কাছে রেখে দেয়? রাখে না। কোথায় জমা পড়ে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আবার রাজ্য সরকারও যা যা ইনকাম করে সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছেই জমা থাকে। অর্থাৎ তাদের যে রেভিনিউ সংগ্রহ করছে বা আয়টা হচ্ছে, সেই আয়টা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তাদের আয়ের হিসাব রাখার কাজও করে। আর কি করে না, আর যে কাজটা খুব করে, দেখবে ট্রেজারি বিল, দেখবে আমাদের যাদের পেমেন্ট হয় বা বেতন দেয়, কি করে না, একটা ট্রেজারি সেকশন আছে, ট্রেজারি বিলের মাধ্যমে
সবাইয়ের বেতন মেটায়। তার মানে কি, রাজ্য সরকার যেটা ইনকাম করেছিল সেটা ট্রেজারিতে কনভার্ট করে দেয়, বা ট্রেজারি বিলের মাধ্যমে কনভার্ট করে দেয়, কিন্তু ট্রেজারিতে দিয়ে দেয়। সহজ কথায় যদি বলি, রাজ্য সরকার যে আয় করে কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারিতে দেয়। এবার রাজ্য সরকার যে যে খাতে খরচ করবে সেই খরচগুলো মূলত ট্রেজারির মাধ্যমে হয়, ট্রেজারি ছাড়াও হয়ে থাকে। ঠিক আছে, বেশিরভাগ দেখবে সরকারের যে পেমেন্টগুলো মেটায় সেটা ট্রেজারির মাধ্যমেই মেটায়, ট্রেজারি বিল বলে। আচ্ছা, আবার কি বলতে পারো, তুমি বলতে পারো যে স্যার ওইগুলো তো ধরুন কর্মচারীর বেতন টেতনগুলো ট্রেজারি বিলের মাধ্যমে হলো, কিন্তু এই যে কৃষক বন্ধু দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এগুলো কিন্তু কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে আবার ট্রান্সফার করছে। ঠিক আছে, কিন্তু সরকারের যা আয় হয় সেই আয়টা কেন্দ্রীয় ব্যাংকের কাছেই প্রথমে রাখতে হয়, কারণ তারপরে সেই টাকাটা সরকার খরচ করতে পারে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খুব বলা দরকার। সরকার কি শুধু আয়ই করে, ঋণ নেয় না, লোন নেয় না? সরকার ওই ট্রেজারি বিলের মাধ্যমেও কিন্তু ঋণপত্র কি করে না, ঋণপত্র কি করে, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কিনতে পারে, ঋণপত্র কিনে টাকা জমা রাখতে পারে। আর কি করতে পারে, লোন নেওয়ার ক্ষেত্রে কার কাছ থেকে লোন নেয়? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। কীরকমভাবে লোন নিতে পারে না, একটা শর্ট টার্ম লোন আছে। শর্ট টার্ম লোন মানে কি, 90 দিনের মধ্যে সেই লোনটাকে মেটাতে হয়। হ্যাঁ, 90 দিনের মধ্যে সুদ সমেত মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাকে বলি শর্ট টার্ম লোন। এটা রাজ্য সরকার নিতে পারে, কিন্তু রাজ্য সরকারগুলোর খরচ এখন নিত্য দিনে এত বেড়ে যাচ্ছে, তাই শুধু এই 90 দিনের মধ্যে যে লোনটা নেওয়ার সেইটাতে তাদের আর কুলাচ্ছে না। তখন কি করতে হচ্ছে, ওভারড্রাফট করতে হচ্ছে। ওভারড্রাফট মানে এই লোন বাদ দিয়েও আরও লোন পাওয়ার ব্যবস্থা করছে। এই ওভারড্রাফট সিস্টেম কিন্তু অর্থনীতিতে একটা বড় সমস্যা তৈরি করছে। ওভারড্রাফটের মাধ্যমে এত লোন বেড়ে যাচ্ছে যে সরকারগুলো ঋণের পরিমাণ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একটা কথা আছে, জনগণ দেউলিয়া হতে পারে, সরকার তো দেউলিয়া হয় না, কিন্তু সরকারের লোন এমন একটা সময় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যখন সেটা কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি বলছি, সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। আর কি করে, তাহলে এই 90 দিনের লোন পাচ্ছে, ওভারড্রাফট হচ্ছে। এছাড়াও সরকারের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের কাজ করে। কখনো কখনো সরকার মার্কেট থেকে টাকা তুলতে চায়, সেই টাকা তোলার জন্য দেখবে গোল্ড বন্ড নিয়ে আসে, বা সরকারি ঋণপত্র ব্যাংকগুলো বিক্রি করে, বা সে খোলা বাজারেও বিক্রি করতে পারে। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনেই এই টাকাগুলো সরকার বাজার থেকে তুলতে পারে। ক্লিয়ার? আর কি বললাম, এই যে ওভারড্রাফটের কথা বললাম। এছাড়াও সরকারের যে সমস্ত সম্পত্তি, বা কেন্দ্রীয় সরকার ধরো বিদেশ থেকে ঋণ গ্রহণ করেছে, বিদেশ থেকে প্রচুর লোন নিয়েছে, বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে লোন নিয়েছে, সেই লোনগুলো মেটাতে হয়। মেটানোর কত টাকা মেটাবে, কিভাবে মেটাবে, কত পার্সেন্ট সুদ দিতে হবে, সেটা কিন্তু কষার কাজ করে কে না, কেন্দ্রীয় ব্যাংক। সেইগুলোকে হিসাব করে কার কাছে পাঠিয়ে দেয়, মেটানোর কাজটা কেন্দ্রীয় ব্যাংকই করে। কার হয়ে করে? কেন্দ্রীয় ব্যাংকের হয়ে করে। ক্লিয়ার? তাহলে এটা কি বললাম, সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। আর কি, আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষা করে। বৈদেশিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষা করে মানে, ধরো আমাদের দেশ যদি বেশি বেশি করে বাইরে থেকে দ্রব্য আমদানি করি আর রপ্তানি যদি না করি দ্রব্য তৈরি করে, তাহলে কিন্তু আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ লেনদেন ব্যালেন্স, অর্থাৎ সরকারের যে আয়ের খাত আছে তার তুলনায় ব্যয় বেশি হয়ে যাবে। তাহলে আমার যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়, তাহলে আমার কি হবে, লোন করতে হবে, আমার দেশের অবস্থা খারাপ হবে। আমার যেমন লোন করতে হলে আমার অবস্থা খারাপ হয়, তেমনি সরকারকে যদি বেশি বেশি করে ঋণ নিতে হয় অন্য জায়গা থেকে, তখন শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো অবস্থা হয়, তাদের অর্থনীতি ধসে পড়ে। কেন? তারা বেশি বেশি আমদানি করেছে কিন্তু রপ্তানি খুব একটা করতে পারেনি। তাহলে এই যে বিষয়টা, যে রপ্তানি যাতে বাড়ে আর আমদানি যাতে কমে, তার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে তোমাদের আছে পড়ে, সেটা আবার পড়ো। বিনিময় হার। বিনিময় হার মানে
$1 সমান 80 টাকা হবে না $1 সমান 85 টাকা হবে, সেই ব্যবস্থাটা কার হাতে ছেড়ে দিয়েছে? পরিবর্তনশীল বিনিময় হারের ক্ষেত্রে। কি পরিবর্তনশীল বিনিময় হার? না বাজারের চাহিদার যোগান কি করবে? না এই পরিবর্তনশীল বিনিময় হার এনে টাকা পয়সার মধ্যে একটা স্থিতিশীলতা বজায় রাখবে। এবার বলবে স্যার $1 সমান 80 টাকা আর $1 সমান 85 টাকা, তাহলে $1 সমান যখন 85 টাকা তাহলে এটা ভালো হওয়া উচিত। কিন্তু না, দ্রব্যের আকারে ভাবো। যখন আমরা বেশি আমদানি করে ফেলেছি তখন তাহলে আমার দেশের অবস্থা খারাপ হচ্ছে। তখন বিনিময় হার ঠিক করে দিচ্ছে যে $1 সমান 80 টাকা ছিল, এখন 85 টাকা হয়ে গেছে। তার মানে আমাদের টাকার ভ্যালুয়েশনটা পড়ে গেছে, কারণ আমি বেশি আমদানি করেছি, রপ্তানি করতে পারিনি। রপ্তানি না করলে দেশের বৈদেশিক মুদ্রা আসবে না, দেশের উন্নয়ন হবে না, বা দেশ ঋণের দায়ে ঝুলে পড়বে, যেমন পাকিস্তান আর শ্রীলঙ্কার হয়েছে। ভারত কি করেছে? না এই ব্যবস্থাটাকে এই চাহিদা আর যোগানের উপর, আমরা যেটার মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ করি, যখনই দেখছি টাকার ভ্যালুয়েশন কমে যাচ্ছে, মানে টাকার যোগান বেশি অথচ বৈদেশিক মুদ্রা কম ঢুকছে, তখন আমাদের টাকার ভ্যালুয়েশনটাকে ওই ব্যবস্থা কমিয়ে দেবে। কীরকমভাবে কমাবে? $1 সমান 85 টাকা। তার মানে আমি বিদেশিরা $1 যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমাদের দেশ থেকে 85 টাকার জিনিস নিয়ে চলে যাবে, আর আমরা 85 টাকা দিলে $1 জিনিস পাচ্ছি। আগে কি হতো? আমি 80 টাকা দিলে $1 জিনিস বিদেশ থেকে আনতে পারতাম, এখন ওই $1 জিনিস আনতে আমাকে 85 টাকা দিতে হচ্ছে। তার মানে আমার পকেট থেকে বেশি খরচ করতে হবে। আর ঠিক উল্টোটা ভাবো, আগে আমি 85 টাকা সে দিলে $1 পেত, এখন ভুল বললাম, আগে $1 দিলে $1 যদি আমাকে দিত 80 টাকার জিনিস আমাদের দেশ থেকে নিয়ে যেতে পারত, এখন $1 দিচ্ছে 85 টাকার জিনিস নিয়ে চলে যেতে পারছে। তার মানে আমাদের দেশের দ্রব্যটা তার কাছে কি হয়ে গেল? সস্তা হয়ে গেছে। আগে $1 দিয়ে 80 টাকায় ধরো 1 কেজি দ্রব্য নিয়ে যেতে পারত, এখন 85 টাকায় 1.5 কেজি দ্রব্য নিয়ে যেতে পারছে। তার মানে দ্রব্যের দাম কমে গেছে। ভালো করে বোঝো। তাহলে এই যে সস্তা হয়ে গেল, তার ফলে কি হবে? বিদেশিরা বেশি আমাদের দ্রব্য নিয়ে যাবে, মানে আমাদের এক্সপোর্ট বাড়বে। আর যদি এক্সপোর্ট বাড়ে তাহলে কি হবে? আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্টের উন্নতি হবে। আবার ঠিক উল্টো অবস্থা ঘটলো। ধরা যাক আমাদের দেশে প্রচুর এবছর রপ্তানি করেছে, আমদানি কম করেছে। যে দেশ যত বেশি রপ্তানি করে, আমদানি কম করে, তার বৈদেশিক মুদ্রা তত বেশি হয়। কেন? সে বাইরের দেশের টাকাটা বেশি অর্জন করছে আর নিজেদের টাকাটা কম বেরোচ্ছে। তাহলে এই যে বিদেশি টাকা যদি বেশি অর্জন করে, সেইটা কিন্তু দেশের পক্ষে ভালো। যখন রপ্তানি বেশি হচ্ছে তখন কিন্তু টাকার ভ্যালুয়েশনটা কি হবে? বাড়িয়ে দেবে। ভ্যালুয়েশন বাড়া মানে এই পজিশনটা, আর ভ্যালুয়েশন কমিয়ে দেওয়া মানে এই পজিশন। তাহলে তোমরা যদি শোনো $1 সমান এখন 85 টাকা হয়ে গেছে, তাহলে ভাববে ভারতের অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও খারাপ হয়েছে বলে এটা করতে বাধ্য হয়েছে। এইটা হচ্ছে তেতো ওষুধ। কেন খাওয়ায়? না শরীর ভালো রাখার জন্য, অর্থনীতির শরীর ভালো রাখার জন্য। তাহলে এই $1 সমান 85 টাকা যখন হবে, অর্থনীতি তোমার শরীরটা ভালো রাখার জন্য করেছে, দেশের অর্থনীতির জন্য করেছে। তখন কি হবে? কিছু মানুষ আমদানি করা কমিয়ে দেবে খরচ বেড়ে যাচ্ছে বলে, তখন কি হবে? আমদানি কমে যাবে, রপ্তানি বেড়ে যাবে। তাহলে এই যে বৈদেশিক মুদ্রার সঙ্গে ইন্ডিয়ার যে টাকার ভ্যালু, এইটার মধ্যে যে বিনিময় হার, অর্থাৎ $1 সমান কত টাকা হবে, কোন পরিস্থিতিতে কত হবে, বা এই যে বাজারের উপর ছেড়ে দিয়েছে চাহিদা যোগানের মাধ্যমে ঠিক হবে, সেইটাও লক্ষ্য রাখার কাজ কে করে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ বৈদেশিক বিনিময় হারের মধ্যে স্থিরতা আনার কাজ বা স্থিতিশীলতা আনার কাজ করে কে? না কেন্দ্রীয় ব্যাংক। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। বৈদেশিক বিনিময় হার, ফরেন এক্সচেঞ্জ, এটা একটাই সব দেশেরই গুরুত্বপূর্ণ ধারণা। যে দেশের ফরেন এক্সচেঞ্জ বা ব্যালেন্স অফ পেমেন্ট খারাপ অবস্থায় থাকে, বুঝতে হবে সেই দেশের অর্থনীতি শরীর খারাপ হওয়া শুরু হয়ে গেছে। সেই দেশে 10 টাকার জিনিস 200 টাকায় বিক্রি হবে। কেন? দ্রব্য তৈরি করছে না, বিক্রি করছে না, রপ্তানি করছে না, শুধু কিনে নিয়ে আসছে, ইম্পোর্ট করছে, যেটা দেশের পক্ষে খুব খারাপ। সেইটা যাতে ঠিকভাবে হয়, তেতো ওষুধ দিয়েই কিন্তু ঠিক করতে হয়। তখন কি হয়? টাকার ভ্যালুয়েশনকে কমিয়ে দিতে হয়। যাই টাকার ভ্যালুয়েশন পড়ে যাবে, অন্যদের কাছে আমাদের দ্রব্য সস্তা হবে, বেশি বিক্রি হবে। আর আমরা যখন ওই দেশের জিনিসটা আনতে যাব, তখন আমাদের কাছে কি হচ্ছে? অনেক দামি, তাহলে আমি কম নিয়ে আসবো। তাহলে এইভাবে পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করে কে? না কেন্দ্রীয় ব্যাংক। ক্লিয়ার? একদম পরিষ্কার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা।
এছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরও কতগুলো কাজ করে। কি কাজ করে? বৈদেশিক মুদ্রা, কি বললাম? বৈদেশিক মুদ্রা বা সোনার ভান্ডার তৈরি করে বা সোনা জমা রাখার কাজ করে, ভান্ডার গড়ে তোলে। কেন না, যদি তোমার দেশে বৈদেশিক মুদ্রা বেশি সঞ্চিত থাকে বা প্রচুর পরিমাণে গোল্ড রাখা থাকে জমা হিসাবে, তাহলে কিন্তু অন্য দেশের বিশ্বাসযোগ্যতা তোমার দেশের প্রতি বাড়বে, যে ও লোন নিচ্ছে, লোন মেটানোর মতো ক্ষমতা আছে, কারণ তার কাছে রিজার্ভ বেশি আছে। তাহলে এটা যদি রিজার্ভ না থাকতো, তাহলে কিন্তু অন্যান্য দেশের কাছে সন্দেহের কারণ হতো, তখন আর লোন দিতে চাইবে না। তাই প্রত্যেক দেশের লক্ষ্য থাকে বৈদেশিক মুদ্রা বা সোনার ভান্ডারটাকে আরও বাড়ানো। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সেইটা বাড়ানোর কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিকাশি ঘরের কাজ করে। নিকাশি ঘরের কাজ করে। নিকাশি ঘরের কাজ, নিকাশি মানে তোমার বাড়ির কাছে নিকাশি? নিকাশি ঘরের কাজ করে মানে, দেখো আমরা প্রত্যেকদিন ব্যাংকে যাচ্ছি, আমি ধরো আজকে 10,000 টাকা, আমি পিএনবি ব্যাংকের লোক, 10,000 টাকা পিএনবি ব্যাংকের চেক ধরো কাউকে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে মেটাবো। ওকে, আমি তাহলে চেকটা সেই ব্যাংকে ও আমার কাছ থেকে নিয়ে গিয়ে এসবিআইতে জমা করলো, তাহলে অ্যাকচুয়ালি টাকাটা কাটছে কোথা থেকে? পিএনবি ব্যাংক থেকে, কিন্তু জমা পড়ছে কোথায়? তাহলে হিসেব অনুসারে তো এসবিআই ওকে টাকা দেওয়ারই কথা না। আমি ধরো একজন ব্যক্তি, তো আমি তোমাকে চেক দিয়েছি পিএনবি ব্যাংকে, তুমি এসবিআই ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিলে, তাহলে তো তোমার মনে হতেই পারে যে স্যার পিএনবি ব্যাংকে টাকা রেখেছি, এসবিআই ব্যাংক টাকা দিচ্ছে, তাহলে এই হিসাবটা কে রাখে? এই হিসাবটা রাখার কাজ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। কিভাবে করে না, এই যে কাজটা করে এইটাকে বলে নিকাশি ঘরের কাজ করে। কিভাবে করে না, প্রত্যেক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ধরো তোমাদেরকে নিয়ে যেমন আমি পড়াতে বসেছি, সব ব্যাংকের নিয়ে বসে বা ব্যাংকের প্রতিনিধি, বা সবাইকে নিয়ে বসলো, বা সবাইকে, সেটা এখন টেকনিক্যাল পদ্ধতি আছে, বাট এরকমভাবে তো আর বসবে না, কিন্তু একটা পদ্ধতিতে তাদেরকে কাছে নিয়ে আসে। প্রত্যেক ব্যাংকের কাছে অন্য ব্যাংকের যে চেকগুলো পাওনা আছে বা দেনা আছে তার হিসাব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক রাখে। তাহলে ধরো ও 300 টাকার চেক এসবিআই ব্যাংকের কাছে জমা আছে, কার কাছ থেকে পাবে না? পিএনবি ব্যাংকে। আবার পিএনবি ব্যাংকের এসবিআই ব্যাংকের কাছে ধরো 600 টাকা পাওনা আছে, তাহলে 600 - 300 করলে 300 টাকা হলো, আবার 300 টাকা ও একে দিয়ে দেবে, যে বাকি 300 টাকা। তাহলে এইভাবে কোন ব্যাংক কার কাছে কত টাকা পাবে তার হিসাব রেখে প্রত্যেকের মধ্যে মিটমাট করে দেওয়া, বা যার যেটা পাওনা আর যার যেটা দেনা সেটা মিটিয়ে দেওয়ার কাজ করে কে? কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা কি বলি? নিকাশি ঘরের কাজ করে। ক্লিয়ার? চেক ক্লিয়ারেন্সের কাজ করে যদি বলি। আর আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা লাস্ট পয়েন্ট, শুধু যে এই কাজগুলো করে এমন নয়, ডেভেলপমেন্টের কাজ করে। ডেভেলপমেন্ট কীরকম না, কৃষির যাতে উন্নতি হয়, শিল্পের যাতে উন্নতি হয়, তার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা সেক্টর খুলে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। সে কি করে, অনেক সময় রিসার্চ যদি ভালো করে কেউ, তাকে উৎসাহ ভাতা দেওয়ার জন্য অর্থ দান করে, বা কোনো স্কলারশিপ দেয়, বা কোনো প্রজেক্ট চলছে সেই প্রজেক্টটা যাতে আরও ভালো করে চলে, কিভাবে চলতে পারে তার জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও কৃষির উন্নয়নে কি কি সমস্যা আছে, তার ডেভেলপমেন্টে কি কি লাগবে, সেগুলো নিয়েও রিসার্চের কাজ করতে সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও প্রত্যেক মাসে কেন্দ্রীয় ব্যাংকের বা প্রত্যেক 15 দিন অন্তর একটা মাসিক বুলেটিন বেরোয়। সেই বুলেটিনে কি থাকে? দেশের অর্থনীতির অবস্থা কেমন, সেখানে অর্থের যোগান কেমন, সেখানে আর্থিক অবস্থা কেন খারাপ হচ্ছে, মানে অর্থনৈতিক বিষয়ের বা দেশের অর্থনীতির হাল হকিকত যদি বলি, সেটা কিন্তু একটা বুলেটিন আকারে প্রকাশ করে সব মানুষের কাছে। এবার যারা দেখে তারা বুঝতে পারে যে অর্থনীতির অবস্থা কেমন চলছে। অর্থাৎ এত বড় পরিমাণের একটা কাজ যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে করতে হয়। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতির স্বাস্থ্য যাতে ভালো থাকে, দেশের আর্থিক ব্যবস্থা যাতে সঠিকভাবে চলে, তার জন্যও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। সেটা আমরা পরের ডেটে আরও ভালো করে বোঝাবো। তাহলে এই